ড্রামার শুরুতেই আমাদের সম্রাট সইকে দেখানো হয়। এখানে সম্রাট সই কোয়ানকে বলছিলেন, কোয়ান জিংটিং, তোমার উদ্দেশ্য কি? এবং তখনই কোয়ান বলেন, মহারাজ, আপনি কি দেখছেন না এই যে অসহায় পিচ্চি ডেমনটাকে পরিচিত মনে হচ্ছে? এই মেয়েটি সেই গোল পুকুরের ধারে সৈন্যটির সাথে ছিল, অর্থাৎ ফুগুয়ের সাথে। তখনই এখানে আমাদের তংকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই কোয়ান তংকে এখানে মহারাজের সামনে ধরে এনেছিল। এবং তখনই মিস্টার ফেই বলে ওঠেন, তুমি কি সব আজে বাজে বলছো? তুমি বলছো ও একটা ডেমন, তাহলে ওর শরীর থেকে কোনো আসরিক আভা বেরোচ্ছে না কেন? এবং তখনই কোয়ান বলে ওঠেন, সৈন্যটি তাকে একটি জাদুকরী অস্ত্র দিয়েছে যা তার আসরিক শক্তিকে আড়াল করে রাখে। আমি যখন তাকে বন্দি করি তখন এই তরোয়ালটি তার কাছ থেকে পেয়েছি। এবং তখনই কোয়ান ফুগুয়ের দেওয়া সেই তরোয়ালটি সবার সামনে দেখান। তিনি পাশে থাকা একটি লোককে বলে ওঠেন, প্রাচীন সোরেন, দেখুন তো এটি কোন ধরনের তরোয়াল? এবং তখনই লোকটি ওই তরোয়ালটিকে ভালো করে দেখে বলে, এটি ইয়াং কোয়ান ডিমোইনের অন্যান্য ফোর্সিং কৌশল। হং এ, আমাদের এটি ব্যাখ্যা করে দিন। এবং তখনই সম্রাট সইয়ে লেডি ফেং ইউনকে ওই তরোয়ালটি ওনার কাছে আনতে বলেন এবং লেডি ফেং ইউন তরোয়ালটি সম্রাট সইয়ের কাছে দেন। এবং সম্রাট সইয়ে এই তরোয়ালটা দেখা মাত্রই সে তো প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যান এবং প্রচণ্ড পরিমাণে রেগে যান। তখনই সম্রাট সই জাদু করে তংয়ের উপরে ট্রুথ স্পেল ব্যবহার করেন এবং তিনি প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে তংকে জিজ্ঞাসা করেন, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি সত্যি একজন ডেমন। তুমি আমাকে বলো আসলে কি ঘটেছে? এবং তখনই তং সকলের মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, আপনারা আমাকে ধরে ফেলেছেন। প্রকৃতপক্ষে আমি হাজার সুতোর গুহার মাকড়সা। আমাদের মালকিন আমাকে এই জাদুকরী অস্ত্রটি দিয়েছিলেন যাতে আমি মানুষের রূপ নিতে পারি। এবং তংয়ের এই কথাগুলো শুনে ওখানে থাকা প্রত্যেকটা লোক পিছনে সমালোচনা করছিল এবং তারা প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় এবং আপনাদের ইয়াং কোয়ান ডিমোইনে অনুপ্রবেশ করতে পারে। এই তরোয়ালটি আমি নিজেই চুরি করেছি। আসলে তং এখানে ফুগুয়ের তো কোনো নামই নেয় না যে ফুগুই তাকে ভালোবেসে এই তরোয়ালটি উপহার করেছিল। আবারও তং বলে, আমাদের ডেমন জগৎ এবং আপনাদের ইয়াং কোয়ান ডিমোইনের চিরকাল শত্রু থাকবে। সেই কারণে আমি এই তরোয়াল ব্যবহার করে আপনাদের সবাইকে নির্মূল করতে চেয়েছিলাম। এবং এই কথাগুলো বলার সময় তং তো প্রচণ্ড চেঁচিয়ে চেঁচিয়ে জোরে জোরে চিৎকার করতে করতে বলছিল, আমি ধরা পড়েছি, আমার কিছু বলার নেই, আমাকে আপনারা মেরে ফেলুন। এবং তখনই সম্রাট সই বলে, খুব ভালো, তোমার ইচ্ছে মতোই হবে। তখনই কোয়ান বলে ওঠেন, মহারাজ, ডেমনের সাথে সৈন্যটির এই যোগসাযোগ একটি গুরুতর বিষয়। এই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা দরকার ইয়াং কোয়ান ডিমোইনের নিরপেক্ষতা দেখানোর জন্য। আপনার পরিবর্তে আমাকে এই মাকড়সাটিকে জিজ্ঞাসাবাদ করতে দিন। এবং তখনই মিস্টার ফেই বলে ওঠেন, প্রধান কোয়ান, কথা নেবে বলুন। এই ছোট্ট ডেমনটি ইতিমধ্যেই তার অপরাধ স্বীকার করেছে। এখনও আপনি যোগসাযোগ কোথায় দেখছেন? আসলে কোয়ান এখানে তংয়ের কাছ থেকে ভেতরকার কথাগুলো বের করার চেষ্টা করছিল। তখনই কোয়ান বলেন, আপনি কি একজন ডেমনের কথা বিশ্বাস করেন? ব্লু স্কাই টুর্নামেন্টের ভবিষ্যৎবাণী সম্পর্কে আপনারা সবাই জানেন।
এবং তখনই কোয়ান পাশে থাকা সেই লোকটিকে বলেন, প্রাচীন সোরেন, আপনি ওকে হাত গুটিয়ে বসে থাকবেন। এবং তখনই ওই লোকটি বলেন, মাননীয় সদস্যবৃন্দ, প্রধান এবং সৈন্যটির সম্পর্কে পিতা ও পুত্র, তাদের এই বিষয়টি থেকে দূরে থাকা উচিত। জিংটিং, তুমি জিজ্ঞাসাবাদ করতে পারো, আমি অন্ধ বা অনুভূতিহীন নই। এবং তখনই সম্রাট সই বলেন, ঠিক আছে। এবং সম্রাট সই এখানে কোয়ানকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ দেন। এবং তখনই কোয়ান তাঁকে জিজ্ঞাসা করেন, পিচ্চি ডেমন, সত্যিটা ভালো করে বলো, তোমার যা বলার আছে সব খুলে বলো। তুমি কিভাবে সৈন্যটিকে প্রলুব্ধ করেছিলে এবং তার সাথে তোমার এই অনৈতিক সম্পর্ক কিভাবে হলো? এবং এই কথা শুনে ওখানে থাকা সকলেই অবাক হয়ে যান। এবং তখনই রেগে গিয়ে বলেন, ছি, আমি সেই সৈন্যটিকে চিনি না। অনৈতিক সম্পর্ক আসবে কোথা থেকে? বরং তুমি তোমার এই ভণ্ড চেহারা নিয়ে যা করেছো তা হাজার সুতোর গুহার সবাই অনেক আগে থেকেই জানে। তুমি একজন বিশ্বাসঘাতক এবং সুবিধাবাদী, যে শত্রুর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। তখনই কোয়ান প্রচণ্ড পরিমাণে রেগে যান এবং তিনি বলেন, আমি দেখছি একটু যন্ত্রণা না পেলে তুমি সত্যি কথা বলবে না। তোমার একটু যন্ত্রণার দরকার। এবং এই কথাটা বলার সাথে সাথে কোয়ান তার জাদু করে একটি তাবিজ কবজ বার করে তঙের উপরে অত্যাচার করার জন্য। এবং তখনই সাথে সাথে তঙের উপরে ওই তাবিজটি নিক্ষেপ করে। এবং এটি করার সাথে সাথে তং তো এখানে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছিল। সে তো জ্বালা যন্ত্রণায় ছটফট করছিল। এবং তবুও এত কষ্টের মাঝে তং বলে ওঠেন, দেখুন, আমি ঠিকই বলেছিলাম, তুমি একজন বিশ্বাসঘাতক আর সুবিধাবাদী, যে শত্রুর কাছে বিক্রি হয়ে গেছে। এবং এই কথাটা শোনা মাত্রই কোয়ান তো প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে তঙের উপরে আবারও সেই কবচ নিক্ষেপ করতে থাকে। আর কোয়ান বলে, তোমার মুখ খুব জ্বলছে, তুমি আমাকে সত্যিটা বলবে কি বলবে না? এবং তংকে এই কথাগুলো বলতে বলতে আরও আঘাত করছিল এবং সে এত কষ্ট পাচ্ছিল সেটা দেখার মতো ছিল না। তং তো এখানে এই তাবিজের আঘাতে সে তো প্রচণ্ড পরিমাণে আহত হয়ে পড়ে। তার মুখ থেকে রক্ত উঠে আসে। তার মনে হচ্ছিল সে যেন ভিতর থেকে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। এবং তং তো এখানে এত আঘাত জ্বালা যন্ত্রণা সহ্য করার পরও সে বলছিল, আমি আগেই বলেছি এই তরোয়ালটি আমি নিজে চুরি করেছি। আপনারা আমাকে মেরে ফেলুন বা চামড়া ছিলে ফেলুন, যা খুশি করুন। এবং কোয়ান আবারও তংকে আঘাত করে। কোয়ান তো এখানে তঙের উপর অত্যাচার করছিলই এবং সেই জাদুকরি কবচগুলো একের পর এক তঙের উপরে নিক্ষেপ করছিল। এবং কোয়ান বলেন, আমি দেখতে চাই তুমি কতগুলো তালিজমান অর্থাৎ জাদুকরি কবচ সহ্য করতে পারো। এবং তঙের এই কষ্ট দেখে লেডি ফেং ইউন সহ্য করতে না পেরে সে কোয়ানের সামনে এসে জোর গলায় বলতে থাকে, প্রধান কোয়ান, ও বলেছে সৈন্যটির সাথে তার কোনো সম্পর্ক নেই। আপনি কি জোর করে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি নিতে চাইছেন? এবং তখনই কোয়ান বলে ওঠেন, জোর করে? হাস্যকর। এই ডেমনটি বিরল চতুর, বিশেষ ব্যবস্থা ছাড়া সে কি সত্যি বলবে? আর তুমি, ভাইজি ফেং, তুমি এত উত্তেজিত কেন? তুমি কি এই নোংরা প্রাণীটিকে রক্ষা করতে চাও? এবং তখনই সম্রাট সই লেডি ফেং ইউনকে বলেন, তিং ইউন, তুমি ওখান থেকে সরে এসো। তখনই তং বলে, আমি জানি যে আজ আপনাদের হাতে আমি ধরা পড়েছি,
আমি এখান থেকে জীবিত বের হতে পারবো না, কিন্তু আপনারা শুনে রাখুন, আমাকে ব্যবহার করার আশা করবেন না। তখনই কুয়ান বলে, পিশাচি কোথাকার, আমি তোমাকে ব্যবহার করব? এবং তখনই তং বলে, অন্যদের ব্যবহার করে নিজের শত্রুদের শেষ করা এবং যারা তোমার পথের বাধা হয়ে দাঁড়ায় তাদের উপর চড়াও হওয়া কুয়ান জিংটি। এটাই কি তোমার সবচেয়ে বড় দক্ষতা নয়? এবং এই কথাটা বলার পরপরই কুয়ান তো প্রচণ্ড পরিমাণে তঙের উপরে রেগে যায় এবং আবারও সেই তাবিজ দিয়ে তঙের উপর আক্রমণ করতে থাকে। এবং তখনই কুয়ান বলে, বাজে কথা, তুমি কি এখনো মুখ খুলবে না? তোমার জিভ কি এতই শক্ত, বলবে কি বলবে না? এবং তং তো এখানে সেই তাবিজের কষ্টে ছটফট করছিল, জ্বালা যন্ত্রণায় তার গায়ের চামড়া যেন খুলে চলে যাচ্ছিল। এবং এই কষ্টের সাথে সাথে আবারও তং বলে, আমাদের হাজার সুতোর গুহার তথ্যগুলো সোনার চেয়েও দামি। আপনারা যারা কুয়ান জিংটিংকে বিশ্বাস করছেন, আপনারা কি ভুলে গেছেন কিভাবে তাকে ইয়াং কুয়ান ডেমোইন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? সে আমাকে ব্যবহার করে তার শত্রুদের নির্মূল করছে। সে তার ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য আপনাদের ব্যবহার করছে। সে আপনাদের সবাইকে ধোঁকা দিচ্ছে। এবং এই কথা শুনে কুয়ান তো রাগে গজগজ করছিল এবং আবারও তঙের উপর আঘাতের পর আঘাত করে, কিন্তু সেখানে থাকা মহারাজ এবং আরও বাকি লোকেরা কেউ কিছুই বলছিলেন না। তং তো এখানে মরার অবস্থায় হয়ে গেছিল। তং তো এখানে আঘাতে আঘাতে পুরো ছিঁড়ফাড় হয়ে যাচ্ছিল। এবং ধনের এই অবস্থা দেখে মিস্টার ফেং এবং লেডি ফেং ইউন তাদের তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও তাদের কিছুই করার ছিল না। তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এদিকে আবার আমাদের ফুগুইকে দেখানো হয়। ফুগুইকে এখনো পর্যন্ত গাছের সঙ্গে ঝুলিয়ে বেঁধে রাখা ছিল এবং তখনই সেখানে একটি প্রজাপতি উড়ে আসে ফুগুইয়ের কাছে। আসলে এই প্রজাপতিটি ছিল লেডি ফেং ইউন। সে প্রজাপতির রূপ ধারণ করে ফুগুইকে সমস্ত কথাগুলো বলতে এসেছিল। এবং আবারও এদিকে আমাদের কুয়ানকে দেখানো হয়। তখনই কুয়ান বলে ওঠে, পিচ্চি ডেমন কোথাকার, ওই সৈন্যর সাথে তোমার সম্পর্কের কথা স্বীকার করার চেয়ে মরে যাওয়াই ভালো মনে করছো। দেখে মনে হচ্ছে তোমাদের অনুভূতি অনেক গভীর। এবং এটা বলার সাথে সাথে কুয়ান তো সেই তঙের বুনে রাখা সিল্ক সুতো দিয়ে কাপড়গুলো তঙের সামনে এনে ছুঁড়ে মারে আর বলে, এইগুলো সেই সৈন্যের বাড়িতে পাওয়া গেছে, যা সাধারণ কোনো জিনিস নয়। রেশম দিয়ে নকশা বুনে নিজের অনুভূতি প্রকাশ করা, কি দারুণ রুচি। এবং তখনই তং প্রচণ্ড পরিমাণে কান্না করতে করতে বলতে থাকে, মহারাজ, আমি আপনাকে অনুরোধ করছি, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, আমাকে মেরে ফেলুন। আমি আপনাকে মিনতি করছি, আমাকে মেরে ফেলার জন্য। আমি সত্যি কেবল একজন চোর। আমি ওই সৈন্যটিকে চিনিও না। আমাদের মধ্যে একদমই কিছু নেই। আমি আপনার কাছে মিনতি করছি, আমাকে মেরে ফেলুন। এবং এই কথাটা বলার সাথে সাথেই কুয়ান আবারও তঙের উপরে এত জোরে একটা তাবিজ দিয়ে আক্রমণ করে যে আঘাতে তং ওখানে থাকা সেই রেশম সিল্ক দিয়ে বানানো তাদের স্বপ্নের উপরে তার মুখে থেকে রক্ত গিয়ে ঝরে পড়ে। এবং তং তো এখানে এতটা পরিমাণে কষ্ট পেয়েছিল তা বলার মতো না। সে এখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগের জন্য অপেক্ষা করছিল। এবং তখনই এদিকে আমাদের ফুগুইকে দেখানো হয়। লেডি ফিং ইউন এখনো ফুগুইকে ডাকছিলেন যে, ফুগুই, ফুগুই, আমি লেডি ফিং ইউন। এবং তখনই ফুগুই এখানে জেগে ওঠে। আবারও এদিকে আমাদের কুয়ানকে দেখানো হয়। তিনি বলছিলেন,
রেশম বুনে নকশা করা হলো মাকড়সা ডেমনদের একটি আসরিক শিল্প। ভদ্র মহোদয়গণ, আপনারা কি এখনো বিশ্বাস করেন যে ওই সৈন্য এবং এই ডেমনের মধ্যে কিছু নেই? আসলে কোয়ান তো এখানে ওই সভায় উপস্থিত থাকা সকল লোককে ভড়কে দিচ্ছিলেন এবং আমরা দেখতে পাই ত্বঙের নিথর দেহ ওই সবার মাঝখানে পড়েছিল এবং তখনই শ্রীমান বলে ওঠেন, অনুভূতির আঘাতে জর্জরিত এবং ভালোবাসায় অজয়ী, সৈন্যটি ডেমনটির সাথে পথ চলেছে। পরিবর্তন এখন অনিবার্য। এবং তখনই কোয়ান বলে ওঠেন, সেই কারণেই তো তাওপা উপত্যকার এই ক্ষতিকারক ডেমনদের রক্ষা করার জন্য জেদ ধরেছে। এবং তখনই প্রাচীন সোরেন বলে ওঠেন, পবিত্র পাথরের ভবিষ্যৎবাণী কখনো ভুল হয়নি। সেই 13 জন। এবং তখনই শ্রীমান বলে ওঠেন, স্বর্গীয় পার্থিব তরোয়াল এই 13টি চাল বা চক্র ভেঙে বিশ্বকে ধ্বংস করবে। একমাত্র সৈন্যটি। প্রমাণ এখন সবার সামনে। সৈন্যটিকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। এবং তখনই মিস্টার ফ্রে প্রচণ্ড পরিমাণে রেগে যান এবং তিনি বলেন, যতক্ষণ না আমরা তরুণ প্রভু স্বর্গীয় পার্থিব তরোয়াল ধারণ করছেন ততক্ষণ পর্যন্ত কেউ যদি তাকে ভবিষ্যৎবাণী সেই পুরুষ বলে দাবি করার দুঃসাহস দেখায়, আমিই হব প্রথম ব্যক্তি যে তার বিরোধিতা করবে। এবং তখনই সম্রাট সই বলে ওঠেন, মিস্টার ফেইট সরে আসুন। এবং তখনই মিস্টার ফেইট সরে দাঁড়ান। তখনই কোয়ান বলে ওঠেন, মহারাজ, সৈন্যটির সাথে ডেমনটির যোগসাযোগ এখন প্রমাণিত। আপনি কি তাদের এখনো আড়াল করার চেষ্টা করবেন? এবং তখনই সম্রাট সইয়ে আদেশ দেন যে, যাও, সৈন্যটিকে এখানে নিয়ে এসো। এবং তখনই পিছন থেকে আওয়াজ আসে, তার কোনো প্রয়োজন নেই। এবং তখনই এখানে আমাদের ফুগুইকে দেখানো হয়। অর্থাৎ ফুগুই এখানে সেই ঝুলে থাকা অবস্থায় থেকে উঠে এসেছিল এবং সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। এবং আমরা দেখতে পাই ফুগুইয়ের গায়ে এখনো পর্যন্ত চাবুকের আঘাতের দাগ ছিল, অর্থাৎ কাঁচা ঘা দগদগ করছিল। এবং তখনই ফুগুই তার বাবার সামনে এসে গ্রিটিং করে বলে, বাবা। এবং তখনই সম্রাট সেই প্রচণ্ড রেগে গিয়ে বলেন, প্রকৃতপক্ষে এই কাজগুলো অনেক সূক্ষ্ম। আমি কি বলবো, যে তুমি খুব সহজ সরল, নাকি পর্দার আড়ালে মালিক খুব চতুর? সামান্য এক ডেমন তোমার হৃদয় টলিয়ে দিয়েছে। এই ডেমনের জন্য তুমি নিজের ইয়াংকোয়ান তরোয়াল বের করতেও অস্বীকার করছো। তুমি ইয়াংকোয়ান পরিবারের বংশধর হওয়ার যোগ্য নও, এমনকি ওই তরোয়াল ধরারও যোগ্য নও। এবং এটা বলার সাথে সাথে সম্রাট সই জাদু করে তাদের বংশের ডেমন হত্যা করা সেই ওয়ানচ্যান তরোয়ালটি ফুগুইয়ের সামনে নিয়ে এসে রাখেন। এবং তিনি আবারও বলতে থাকেন, যদি তুমি তরোয়াল নাই চালাও তবে আমি তোমাকে সাহায্য করব। তোমার অনভিজ্ঞতা এবং অপরিপক্কতার কারণে বলছি, তরোয়াল ধরো, একে মেরে ফেলো, তাহলে সব ভুলে যাওয়া হবে। এবং তখনই ফুগুই বলে, বাবা, সে গুরুতর আহত, আমরা কি তাকে যেতে দিতে পারি না? এবং তখনই সম্রাট সই বলে ওঠে, আমি বলেছি ওকে মেরে ফেলতে। এবং তখনই ফুগুই বলে, আপনি কি ওকে মারতে বলছেন কেবল ও একজন ডেমন বলে? তখনই সম্রাট সই বলেন, ওকে মারতে বলেছি কেবল ওর দানবীয় স্বভাবের জন্য নয়, বরং এই জন্য সে যে তোমার বিচার বুদ্ধি অন্ধ করে দিয়েছে। এবং তখনই ফুগুই বলে, বাবা, আপনি যখন আমার মাকে বিয়ে করেছিলেন সেটা কি কেবল এই জন্যই ছিল
যে তার শরীরে দংফং বংশের আধ্যাত্মিক রক্ত ছিল? এটা কি শুধুই একজন শক্তিশালী সৈন্য জন্ম দেওয়ার জন্য ছিল? এবং তখনই এই কথা শুনে সম্রাট সহিত প্রচণ্ড রেগে যান এবং তিনি বলে, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। এবং তখনই ফুগুই বলে, বাবা, এই এতগুলো বছর ধরে আমি সব সময় আপনার বাধ্য থেকেছি। সৈন্য হওয়া কখনো আমার নিজের পছন্দ ছিল না, তবুও আমি কখনো বিদ্রোহ করিনি। এবং তখনই সম্রাট সুই বলেন, কিন্তু আজ একটা ডেমনের জন্য তুমি নিজের বাবার বিরোধিতা করার সাহস দেখাচ্ছ। এবং তখনই ফুগুই বলে, আমি যা কিছু করেছি তা কেবল একটি ডেমনের জন্য নয়। তাওহুয়া উপত্যকা থেকে ইয়াংকুয়ান ডেমোইন পর্যন্ত আমি কেবল চেয়েছিলাম তরোয়ালের যে দাও আমি বুঝেছি তা আপনি একবার শুনুন। কিন্তু আপনার চোখে আমি কেবল হত্যার জন্য নির্ধারিত একটি তরোয়াল ছাড়া আর কিছুই নই। আমি যখন তরোয়াল বের করি এবং এর দর্শন নিয়ে ভাবি, তখন আমি নিজেকেই প্রশ্ন করি, আমি আসলে কোন পথ খুঁজছি? এবং এটা বলার সাথে সাথে ফুগুই তার বংশের সেই ওয়ানচ্যান তরোয়ালটি হাতে তুলে নেয়, অর্থাৎ ডেমন হত্যা করা সেই তরোয়ালটি। এবং এদের এই দৃশ্য দেখে লেডি ফেং ইউন তো প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছিলেন, আর তার সাথে সাথে কোয়ান তো প্রচণ্ড খুশি হচ্ছিলেন। আর এদিকে তং তো মাটিতে নুইয়ে পড়েছিল তার শেষ নিঃশ্বাস ত্যাগের জন্য। এবং তখনই ফুগুইয়ের সেই তংয়ের প্রথমকার কথা মনে পড়ে, যেখানে তং একটি লোককে তার রেশম সুতো দিয়ে বাঁচিয়েছিলেন। এবং আবারও বলেন, যদি কোনো ডেমন ভালো কাজ করে তবে সে কি অপরাধ করেছে? মানুষ এবং ডেমন আলাদা হতে পারে, কিন্তু দয়া বা উদারতা তো সর্বজননী, এতে অপরাধ কোথায়? এবং তখনই আবার ফুগুইয়ের মাস্টার ঝাংয়ের কথা মনে পড়ে। তিনি বলেছিলেন, ইকিজোটের সৈন্য, এবার আপনি আমাকে তাওহুয়া উপত্যকা রক্ষা করতে সাহায্য করেছেন। আমি ভয় পাচ্ছি যে ভবিষ্যতে আপনাকে এর জন্য অনেক বড় মূল্য দিতে হবে। এবং তখনই আবারও ফুগুই বলে, আপনার কথা মতোই আমরা যে সাধনা করি তা এই বিশৃঙ্খল পৃথিবীর কাছে মাথা নত করার জন্য নয়। যদি তাই হয় তবে আমি আপনাকে ধন্যবাদ জানাই। এবং আবারও বাস্তবে ফুগুই বলছিলেন, যদি ইয়াংকুয়ান তরোয়ালের নিচে মানুষ বা অন্য কোনো প্রাণীর আশ্রয় খুঁজে না পায়, তবে এই জোটের সৈন্য হওয়ার অর্থ কী? এবং এটা বলার সাথে সাথে ফুগুই তো প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে ওই তরোয়ালটি তার বাবার দিকেই তাক করে দাঁড়ান, অর্থাৎ তাদের বংশের ডেমন হত্যা করা ওয়াংচ্যাং তরোয়ালটি। এবং এই দৃশ্য দেখে সভায় থাকা প্রত্যেকটি লোক প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যান এবং ওখানে থাকা সবাই ফুগুইয়ের দিকে তরোয়াল তাক করে। এবং তখনই মিস্টার ফে বলে ওঠেন, ইয়াং মাস্টার ফুগুই, এটা আপনি কি করছেন? এবং তখনই ফুগুই তার বাবার দিকে তরোয়ালটি তাক করার পরপরই ওই তরোয়ালটিকে টান মেরে আঁচড়ে তাদের বংশের বোর্ডের উপরে ছুঁড়ে ফেলে দেয়। এবং এটা দেখে সম্রাট সহিত প্রচণ্ড পরিমাণে রেগে যান এবং তিনি গর্জে উঠে বলেন, ইয়াংকুয়ান ফুগুই। এবং তখনই সাথে সাথে ফুগুই জোর গলায় বলে ওঠে, বাবা, আমি দুঃখিত। যদি আমরা জীবিত বের হতে পারি তবে পাহাড় আর নদীগুলো আমরা একসাথে পাশে বসে দেখব। এবং ফুগুইয়ের এই কথাটা শুনে সম্রাট সই যেমন রেগে যান, ঠিক তেমনই লেডি ফেং ইউন এবং মিস্টার ফে, ওনারা দুজনেই প্রায় কান্না করে দেওয়ার মতো। এবং তখনই ফুগুই নিচে হাঁটু গেড়ে বসে তংয়ের মুখের দিকে তাকিয়ে আলতো করে তাকে কোলে উঠিয়ে নেয় এবং তাকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে।
এবং ফুগুই যখন তনকে কোলে করে নিয়ে এই প্রাসাদ ছেড়ে বেরোতেই যাবে, তখনই ওখানে থাকা প্রত্যেকটি সৈনিক তং এবং ফুগুইকে চারিদিক থেকে ঘিরে নিচ্ছিল। তাকে বেরোনোর কোনো রাস্তাই দিচ্ছিল না এবং ওখানে থাকা প্রত্যেকটি সৈনিক জোরে জোরে বলতে থাকে, বিশ্বাসঘাতক, ওকে মেরে ফেলো, পথ আটকে দাও, ওকে যেতে দেওয়া যাবে না, ওকে মেরে ফেলো। এবং প্রত্যেকটা সৈনিক আরো জোরে জোরে চিৎকার করে করে বলছিল, ওকে মেরে ফেলো, ও বিশ্বাসঘাতক, ও যেন বেঁচে না ফেরে। এবং তং আর ফুগুইয়ের এই অবস্থা দেখে লেডি ফেং ইউন এবং মিস্টার ফে তো প্রচণ্ড পরিমাণে কান্না করছিলেন, কারণ তাদের হাতের মুঠোয় আর কিছুই ছিল না, সব কিছু কন্ট্রোলের বাইরে চলে গেছিল। আর এদিকে তং এবং ফুগুইকে চারিদিক থেকে সৈন্যরা ঘিরে নিয়েছিল। তখনই কোয়ান পিছন থেকে এসে জোরে জোরে বলে ওঠেন, তোমাকে ইকেজোট গড়ে তুলেছে, সমস্ত পরিবারের শক্তিতে তুমি লালিত হয়েছ, এখন যদি তুমি যেতে চাও তবে জোটের কাছে তোমার যা ঋণ আছে তা ফিরিয়ে দিয়ে যাও। এবং এটা বলার সাথে সাথে কোয়ান ওখানে থাকা সমস্ত সৈনিকদের আদেশ দেন তরোয়ালগুলোকে সক্রিয় করতে, অর্থাৎ তরোয়ালগুলো দিয়ে ফুগুইয়ের উপর আঘাত করতে। এবং এটা বলার সাথে সাথে ওখানে থাকা প্রত্যেকটি সৈনিক তরোয়ালগুলোকে আকাশের দিকে জাদু করে ছুড়ে দেয় এবং সেই তরোয়ালগুলোকে ঘুরিয়ে আবার নিচের দিকে করে নেয় ফুগুইকে আঘাত করার জন্য। এবং আমরা দেখতে পাই সেই তরোয়ালগুলো আকাশের উপর থেকে ফুগুইয়ের উপরেই তাক করছিল। এবং তখনই কোয়ান বলে ওঠেন, তরোয়ালগুলো ছেড়ে দাও। এবং এটা বলার সাথে সাথেই সেই আকাশের উপরে থাকা তরোয়ালগুলো প্রত্যেকটা নিচের দিকে গতিবেগে ছুটে আসছিল ফুগুইকে আঘাত করার জন্য। এবং ফুগুই তো এখানে তং আর তার চারিপাশে ব্যারিয়ার তৈরি করে নিয়েছিল, যাতে তাদের উপরে কোনো আঘাত না আসে। এবং সেই তরোয়ালগুলো একটি একটি করে ওই ব্যারিয়ারের উপর দিয়ে ছিটকে পড়ে যাচ্ছিল, তাদের উপরে কোনো রকমের আঘাত আসছিল না। এবং এই দৃশ্য দেখে ওখানে থাকা সেই শ্রীমান বলে ওঠেন, সে তো তার আধ্যাত্মিক শক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এবং তখনই পাশে থাকা প্রাচীন সোরেন বলে ওঠেন, তাহলে ওর শক্তি শেষ করে দাও। এবং এটা বলার সাথে সাথে ওখানে থাকা প্রত্যেকটি সৈন্য তাদের জাদুর গতিবেগ আরও বাড়িয়ে দেয় ওই ব্যারিয়ারটাকে ভেঙে তং এবং ফুগুইকে হত্যা করার জন্য। কিন্তু ফুগুই এখানে একটুখানির জন্য সে পিছু পা হয় না, সে তংকে নিয়ে আবারও সামনের দিকে এগোতেই থাকে। এবং এই দৃশ্য পিছন থেকে সম্রাট সই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। ঠিক তখনই ব্যারিয়ার ভেদ করে একটি তরোয়াল এসে ফুগুইয়ের গাল ঘেঁষে বেরিয়ে চলে যায়। অর্থাৎ তারা এতটাই গতিবেগে জাদু করেছিল যে ব্যারিয়ার পর্যন্ত ভেঙে যাওয়ার অবস্থায়। এবং এখানে ফুগুই কিন্তু ভালোই আঘাত পাচ্ছিল, কিন্তু তবুও ফুগুই একটুর জন্য পিছু পা হয় না, সে সামনের দিকে ওইভাবেই এগোতে থাকে। এবং তখনই ওখানে থাকা সৈনিকগুলো ফুগুইয়ের বানানো ব্যারিয়ারটা ভাঙতে সক্ষম হয় এবং একের পর এক তরোয়াল এসে ফুগুইয়ের বুকে এসে বিঁধতে থাকে, কারণ ফুগুইয়ের কাছে পুরোপুরি তার আধ্যাত্মিক শক্তি ছিল না। সম্রাট সই তার কাছে থেকে আধ্যাত্মিক শক্তি ছিনিয়ে নিয়েছিলেন। এবং তখনই একটি তরোয়াল এসে ফুগুইয়ের বুকের ওপর বিঁধে যায় এবং ফুগুই তো এখানে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছিল, তবুও একটুখানির জন্যেও সে পিছু পা হাঁটছিল না। সে তবুও তংকে কোলে করে নিয়ে সামনের দিকে এগিয়েই যাচ্ছিল। সে একের পর এক তরোয়ালের আঘাত খেতে থাকে, তার শরীরটা কোনো জায়গায় আঘাত পেতে ফাঁকা ছিল না।
এবং তখনই সাথে সাথে একটি তরোয়াল ওই বেরিয়ার ভেদ করে ফুগুইয়ের পায়ের পাশে কেটে দিয়ে বেরিয়ে যায়। এবং তখনই ফুগুই তংকে নিয়ে ওখানেই পড়ে যায়। এবং এটা হওয়ার সাথে সাথে উপরে থেকে যতগুলো তরোয়াল পড়ছিল ততগুলো তরোয়াল ফুগুইয়ের বুকে বেঁধে বেরিয়ে চলে যাচ্ছিল। এবং ফুগুই তো এখানে প্রচণ্ড পরিমাণে আহত হয়ে পড়ে, যেটা দেখার মতো ছিল না। রীতিমতো এই সিনগুলো দেখে আমারই কান্না পাচ্ছিল। ফুগুই তার পরিবারের ঐতিহ্যবাহী ইয়াংকোয়ান তরোয়াল ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। ফুগুই চলে যেতে চাওয়ায় জোটের সদস্যরা তাকে বিশ্বাসঘাতক বলছে এবং তাকে মেরে ফেলার জন্য জাদুকরী সক্রিয় ব্যবহার করছে। ফুগুই তার আধ্যাত্মিক শক্তি দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু তার অস্ত্র ছাড়া টিকে থাকা তার কঠিন হয়ে পড়েছে। তখনই প্রাচীন সুরেন বলে ওঠেন, তবে সে কি মারা গেল? এবং আমরা দেখতে পাই ফুগুই এখনো পর্যন্ত ঠিক ওইভাবে অত বড় উঠানের মাঝখানে তংকে বুকের ভিতরে আগলে জড়িয়ে ধরে রেখেছিল। এবং তখনই এদিকে লেডি ফেং ইয়ন কান্না করতে করতে মনে মনে বলেন, আপনারা ভুল করছেন, আপনারা সবাই ভুল করছেন। সবাই ভাবছে ফুগুই মারা গেছে, কিন্তু আমার মনে হয় সে এখন যতটা জীবন্ত অনুভব করছে তার আগে কখনো এমনটা করেনি। এবং তখনই প্রাচীন সোরেন বলে ওঠেন, তাকে একটি ডেমনের পাশে মরতে দেওয়া যাবে না। যদি এই খবর ছড়িয়ে পড়ে তবে ইকিজোটের মধ্যে আমাদের ইয়াংকোয়ান বংশ তার সমস্ত মর্যাদা হারাবে। যাও, ওদেরকে আলাদা করো। এবং তখনই সৈনিকগুলো বলে ওঠে, আপনার আদেশ শিরোধার্য। এবং তখনই সৈনিকগুলো চারিদিক থেকে ফুগুই আর তংকে আলাদা করার জন্য ছুটে আসছিল, কিন্তু ফুগুই তখনও পর্যন্ত জীবিত ছিল। এবং তখনই ফুগুই তার শেষমেশ যতটুকু আধ্যাত্মিক শক্তি ছিল ততটুকু দিয়ে ওদের এক আঘাতে ওখান থেকে ছিটকে সরিয়ে দেয়। এবং তখনই ফুগুই বলে, কেউ ওকে স্পর্শও করবে না। তুষারবৃত পাহাড়, বিশাল মরুভূমি, সবুজ পাহাড় আর স্বচ্ছ নদী, আমি তোমার সাথেই থাকবো, এটা নিশ্চিত। ঠিক তখনই পিছন থেকে কুয়ান এসে বিশ্বাসঘাতকের মতো ফুগুইয়ের পিঠে তরোয়াল চালিয়ে দেয় এবং ওই তরোয়ালটি এ4 থেকে ও4 হয়ে যায়। এই তরোয়ালটি ছিল সেটি যেটাতে কিনা ওই ফক্স ক্লোন ডেমনটি প্রবেশ করেছিল। এবং তখনই কুয়ান বলে ওঠে, ভেবো না যে তুমি এই বিপর্যয় এড়াতে পারবে। লুংয়ের তরোয়াল কাটার শক্তির স্বাদ নাও। এবং এটা বলার সাথে সাথে কুয়ান ওই তরোয়ালটিকে আরও জোরে জোরে ফুগুইয়ের পিঠেতে আঘাত করতে থাকে। আর সেই আঘাতটা কিনা গিয়ে বেঁধে ফুগুইয়ের বুকে। এবং ফুগুই তো এখানে প্রচণ্ড পরিমাণে আহত হয়ে পড়েছিল, ঠিক মরে যাওয়ার মতনই। এবং তখনই সাথে সাথে ফুগুইয়ের কানে ফুগুইয়ের মায়ের আওয়াজ ভেসে আসে। তার মা বলছিলেন, ফুগুই, ফুগুই, আধ্যাত্মিক রক্ত এখনো আছে, তোমার শেষ এখানেই নয়। এবং আমরা দেখতে পাই কুয়ান তো এখানে ফুগুইয়ের পিঠেতে এতটা জোরে সেই আসরক শক্তিগুলো তরোয়ালটার মাধ্যমে ঢোকাচ্ছিল যাতে ফুগুই এখানেই মারা যায়। ঠিক তখনই ফুগুইয়ের মা ফুগুইকে শক্তি দিতে থাকে এবং সেই শক্তির জোরে ফুগুই তো ওখানে আগুনের ফায়ার গোলা বাস্ট করে। এবং সেই আগুনের গোলার জোরে ওখানে থাকা প্রত্যেকটি সৈনিক এবং কুয়ান সদ্য ওখান থেকে ছিটকে 10 মাইল দূরে গিয়ে পড়ে। এবং এটা দেখে কুয়ান তো প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায়, কারণ তার যে প্ল্যান ছিল সেই প্ল্যানে তো রীতিমতো পানি পড়ে যায়। এবং কুয়ান তো এখানে থমকে হাঁ হয়েছিল। এবং তখনই সম্রাট সুই দেখে অবাক হয়ে যান এবং তিনি মনে মনে বলেন, এটা কিভাবে সম্ভব?
এটা বিশুদ্ধ ইয়াং শক্তি। সে কি এখন এটা আয়ত্ত করে ফেলেছে? এবং তখনই আমরা দেখতে পাই ফুগুইয়ের চারপাশে আগুনে দাউ দাউ করে জ্বলছিল। আসলে এই আগুনের ফায়ারটা ফুগুইয়ের মা করেছিল। এবং তখনই আমাদের স্বর্গের ফুগুইয়ের মাকে দেখানো হয়। সে তার শক্তি দিয়ে ফুগুইকে রক্ষা করছিল, যাতে তাদের কোনো রকমই ক্ষতি না হয়। এবং তখনই আমরা দেখতে পাই ফুগুইয়ের রূপ আস্তে আস্তে বদলে যেতে থাকে। সে মানুষ থেকে একটি ডেমনে রূপান্তরিত হয় এবং সাথে সাথে তার চেহারা, তার মাথার চুল এবং তার শরীরের অঙ্গভঙ্গি এবং পোশাক সব কিছুই আস্তে আস্তে বদলে যেতে থাকে। এবং এই দৃশ্য দেখে ওখানে থাকা মানুষরা তো প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যান। এবং তখনই প্রাচীন সুরেন বলে ওঠেন, ওর চেহারা এমন দানবীয় দেখাচ্ছে কেন? এবং তখনই শ্রীমান বলে ওঠেন, হাই গোপাল, সৈন্যটি এত বাদে ডেমনে রূপান্তরিত হচ্ছে। এবং ফুগুই তো এখানে তার ড্রাগনের রূপ ধারণ করে আকাশের দিকে উঠে পড়ে। আবারও সে মাটির দিকে নিচে নেমে আসে, এত জোরে একটি মাটিতে আঘাত করে যে তার আগুনের ফায়ারে ওখানে থাকা মাটির শুদ্ধ যতগুলো সৈন্য এবং ওই জোটের লোকেরা সবাই দাঁড়িয়েছিল তাদের পায়ের তলার মাটি পর্যন্ত কেঁপে যায়। এবং এই দৃশ্য দেখে ওখানে থাকা সবাই তো অবাক হয়ে যায়। এবং তখনই ফুগুই মানুষের রূপ ধারণ করার সাথে সাথে প্রথমেই ফুগুই ত্বঙের উপরে জাদু করে তাকে হিল করতে থাকে, যাতে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং তখনই সাথে সাথে ফুগুই উপরের দিকে দাঁড়িয়ে পড়ে। এবং কোয়ান তো এখানে ফুগুইয়ের উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায়। এবং তখনই কোয়ান সৈন্যদের আদেশ দেন ফুগুইয়ের উপর আক্রমণ করতে। এবং তখনই সেই সৈন্যগুলো ফুগুইয়ের উপর তরোয়াল তাক করে দাঁড়ায়। এবং সেই তরোয়ালগুলো আবারও ধেয়ে আসছিল ফুগুইয়ের দিকে। কিন্তু ফুগুই এখানে তার আগুনের গোলা দিয়ে এক আঘাতে তরোয়াল শুদ্ধ সৈন্যগুলো ছিটকে গিয়ে পড়ে। আবারও প্রাচীন সোরেন বলে ওঠেন, এই বিশুদ্ধ ইয়াং শক্তি দংফং বংশের, যা যে কোনো জাদুকরী অস্ত্রকে নতুন করে গড়তে সক্ষম। একে আজ কোনোভাবেই জীবিত রাখা যাবে না। এবং ফুগুই তো এখানে এতটা পরিমাণে রেগেছিল যে তার রাগের ক্রোধে প্রত্যেকটা আগুনের গোলা হয়ে বেরোচ্ছিল। এবং এই দৃশ্য দেখে সভায় থাকা প্রত্যেকটি লোক প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যান। এবং কোয়ান তো এখানে অতিরিক্ত রেগে যাচ্ছিল। এবং তখনই সাথে সাথে কোয়ান ধেয়ে আসছিল ফুগুইয়ের উপর আক্রমণ করার জন্য। কিন্তু ফুগুই এখানে এতটাই ক্রোধে রেগেছিল যে তাকে থামানোই মুশকিল ছিল। এখানে তো ফুগুই কোয়ানকে একবারের জন্য সুযোগ দেয় না তার উপরে আঘাত করার জন্য। এখানে ফুগুই কোয়ানকে বারবার তার আগুনের গোলা দিয়ে আক্রমণ করছিল এবং তাকে আহত করে ফেলেছিল। কিন্তু ফুগুই এখানে এমনই ছিল যে তাকে ধরে তার আগুনের গোলা দিয়ে এমনভাবে তাকে আঘাত করে যে তাকে ধরে ছিটকে দূরে আঁচড়ে ফেলে দেয়। এবং এক আঘাতে কোয়ান তো এখানে কাবু হয়ে যায়। এমনকি তার ডেমনিক সেই তরোয়ালেও কোনো রকম কাজ হয় না। এবং ফুগুই তো তখনই আস্তে আস্তে কোয়ানের দিকে এগিয়ে আসছিল কোয়ানকে হত্যা করার জন্য। এবং কোয়ান তো এখানে ভয়ে থরথর করে কাঁপছিল। এবং তখনই ফুগুই তার আগনিক অস্ত্র ব্যবহার করে যখন কোয়ানকে হত্যা করতে যাবে, তখনই ঠিক সামনে সম্রাট সুইহি এসে ফুগুইয়ের অস্ত্রটিকে আঘাত করে সরিয়ে দেয়। এবং তখনই সম্রাট সুইহি এখানে এসে ফুগুইকে আটকে নেয়। এবং তখনই সৈনিকগুলোকে সবাইকে ওখান থেকে সরে যেতে বলে। এবং ফুগুইকে বলে, তুমি কি কসাই হতে চাও? তোমার চোখে কি তোমার বাবার জন্য আর কোনো জায়গা নেই? আসলে ফুগুই এখানে এতটা পরিমাণে রেগেছিল যে তার বাবাকে সরিয়ে দিয়ে কোয়ানকে হত্যা করতে যাচ্ছিল।
এবং তখনই ফুগুই মায়াবী স্বরে বলে ওঠে, বাবা, আপনি কি মনে করেন যে আমারও মরা উচিত? আমি জানি আপনার শিষ্যরা আমাকে সৈন্য বলে ডাকে এবং আমার ভেতরে সৈন্যদের দর্শন গেঁথে দিয়েছে, কিন্তু আমি যা বুঝেছি তা ছিল আমাকে সবচেয়ে শক্তিশালী তরোয়ালধারী বানানো। দুঃখের বিষয়, আমি যে সৈন্যদের দর্শন খুঁজছি তা এটি নয়। গত কয়েকদিনে আমি আমার নিজস্ব দর্শন খুঁজে পেয়েছি। এই পৃথিবী কেবল মানুষের নয়, কেবল ডেমনদের নয়, এটি সমস্ত জীবের। আমার এই দর্শন আপনাদের দর্শনের বিরোধী, তাই আমাকে চলে যেতেই হবে। এবং এই কথাটা বলার সাথে সাথে ফুগুই তনকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। এবং তখনই প্রাচীন সোরেন বলে ওঠেন, মহারাজ, আপনি কি সত্যিই সৈন্যটিকে চলে যেতে দেবেন? এটি পারিবারিক নিয়মের পরমন্থী। এবং তখনই মিস্টার ফেই তার তরোয়াল নিয়ে সামনে এসে দাঁড়িয়ে বলে, একসময় এই ইয়াং মাস্টার ফুগুই ইকিজোটকে রক্ষা করেছিলেন। আপনারা সবাই তার কাছে ঋণী। আজ তাকে তার নিজের দর্শন অনুসরণ করতে দিন। সে 10,000 তরোয়ালের আঘাত সহ্য করেছে। যদি আপনাদের আরও কোনো অভিযোগ থাকে তবে আমি তার জবাব দিতে প্রস্তুত। এবং তখনই লেডি ফেং ইউনও তরোয়াল হাতে নিয়ে ওই মানুষগুলোর সামনে এসে দাঁড়ান এবং লেডি ফেং ইউন বলে, আমিও মিস্টার ফেয়ের সাথে একমত। তখনই সম্রাট সুই তার স্ত্রীর কথা মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, অবশেষে আমাকে একটি শেষ অনুরোধ করার অনুমতি দাও। যদি কোনোদিনও ফুগুই চলে যেতে চায় তবে তাকে যেতে দিও। এবং তখনই সম্রাট সুই বাস্তবে মনে মনে বলে, যদিও আমাদের পথ আলাদা, কিন্তু হোয়াইঝু, আমাদের ফুগুই বড় হয়ে গেছে। এই সৈন্যটি 10,000 তরোয়ালের বিদ্ধ হওয়া সহ্য করেছে এবং ইয়াংকোয়ান তরোয়াল ত্যাগ করেছে। পাথরের ভবিষ্যৎবাণী সেই পুরুষ হতে পারে না। যদি আপনাদের মধ্যে কেউ এখনো তার বিরোধিতা করেন তবে তারা যেন আমার সাথে মোকাবিলা করে। হোয়াইঝু, সে চলে যেতে চেয়েছিল, আমি তাকে যেতে দিয়েছি, কিন্তু এটা কি সত্যি সঠিক সিদ্ধান্ত ছিল? এবং এই দৃশ্যের সাথে সাথে শর্ট অ্যান্ড হুইল ড্রামার এই পর্বটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে গেলে এতগুলো এপিসোডের মধ্যে সব থেকে সুন্দর এপিসোড আমার কাছে এটাই লেগেছে। যদি সত্যিই তোমাদের কাছে আজকের এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে পরবর্তী এপিসোড নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।